পরিস্থিতিকে শান্ত রাখার জন্য আহ্বান জানিয়ে এবং বিশেষ করে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী আমাদের প্রতিবেশী যারা তাদের সুরক্ষার জন্য সেখানে আহ্বান জানানো হয়েছিল। আপনারা জানেন যে 5 তারিখে 5ই আগস্ট এই স্টেটমেন্ট দেওয়ার পরে আবারও রাতে আমিরি জামাতের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে। 6ই আগস্ট আপনারা জানেন যে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন, জামাত ইসলামীর পক্ষ থেকে করা হয়েছিল এবং আমিরের জামাত সেখানে দেশবাসীকে এবং জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মীকে একই বিষয়ে আহ্বান জানিয়েছিলেন। 7ই আগস্ট নির্বাহী পরিষদের জামাত ইসলামের বৈঠক থেকেও যে বক্তব্য দেওয়া হয়েছিল সেই বক্তব্য পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনারা জানেন ভিন্ন ধর্মাবলম্বীদের সার্বিকভাবে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করার জন্য মত বিনিময়ের অংশ হিসেবে ঢাকেশ্বরী মন্দিরে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির এখানে উপস্থিত আছেন। আমরা নিজেরা সেখানে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে আপনাদের সাথেই এখানে অধিকাংশই ছিলেন, কয়েকজন ছাড়া তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছিল এবং আলহামদুলিল্লাহ একটা ভালো মত বিনিময় করেই আমরা আপনাদের পরামর্শ এবং আপনাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেই বিষয়টি আমরা আবারও তুলে ধরেছিলাম। আজকে আমরা দেশের এই চলমান অবস্থার প্রেক্ষিতে আবারও আপনাদের সাথে মত বিনিময়ের জন্য কষ্ট করে আমরা এখানে আপনাদেরকে হাজির করেছি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবারও আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমরা জানি যে আপনাদের কিছু কর্মসূচি আছে, সেটা নিয়ে আপনারা ব্যস্ত আছেন। এত ব্যস্ততার মাঝেও যে আপনারা উপস্থিত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পর্যায়ে আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, একটু আপনাদের পরিচয়টা যদি আজকে হয়ে যায় তাহলে ভালো হবে। ডান দিক থেকে যদি শুরু হয়, সভাপতি সাহেব। শুভেচ্ছা। আমার নাম বাসুদেব ধর, আমি সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আমার পেশার সাংবাদিকতা। আমার নাম মনীন্দ্র কুমার নাথ, আমি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সহসভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং আমাদের মহানগর সংঘের এই সাবেক সভাপতি। এছাড়া বেসিক্যালি আমি একজন ব্যাংকার ছিলাম, এখন রিটায়ার্ড। আমি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক থেকে রিটায়ার্ড করেছি। সবাইকে শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাচ্ছি। আমার নাম ডিএন চ্যাটার্জি। আমি শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বর্তমান পরিচালনা কমিটি, যেটি আইনগতভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের থেকে স্বীকৃত যে ব্যবস্থাপনা কমিটি, আমি তার সাধারণ সম্পাদক। আমি মহানগর আমাদের যে পূজা কমিটির কথা দাদা বললেন, আমি এটির বছর 4-5 আগের সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আপনাদের সবাইকে শুভেচ্ছা। নমস্কার, আমার নাম সন্তোষ শর্মা, আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং আমি পেশায় সাংবাদিক। দৈনিক কালবেলা পত্রিকার আমি সম্পাদক ও প্রকাশক। আমি শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সিনিয়র সহসভাপতি। আমার নাম রবীন মুখার্জি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার নাম শ্রী বিশ্বজিৎ ভৌমিক, সাধারণ সম্পাদক শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। আমি অ্যাডভোকেট প্রতিভা বাগচি, জাতীয় হিন্দু মহাজোটের মহিলা বিষয়ক নমস্কার, আমি বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, মহাসচিব বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ। নমস্কার, আমি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি। নমস্কার, আমি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক, মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। নমস্কার,
আমি দীনবন্ধু রায়, অ্যাডভোকেট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আচ্ছা, এই দিক দিয়ে তো পরিচয় হয়ে গেছে। বিশেষ একটু প্রথমে তো ওয়েলকাম করছি, বক্তৃতা ফর্মালি করবো। তো সারা দেশে আপনাদের উপর তো নানা রকম নিপীড়ন নির্যাতন হয়েছে, আমরা এই জন্য দুঃখিত। তো পরিস্থিতি কি একটু কুল হচ্ছে? পরিস্থিতি একটু কুল হচ্ছে, good। আর আপনারা যে 2-3টা প্রোগ্রাম করেছেন তো খুব ভালো হইল, এটাও একটা কারণ, সকলে অ্যাটেনশন দিতে পারছে। ঠিক আছে, আমরা তো এই সরকারকে বলেছি যে আপনাদের সাথে যেন জরুরি মিটিং করে। আজকে পত্রে দেখলাম আগামীকাল মিটিং হবে। তো এটাকে আমরা কিন্তু প্রেস করছি গভর্নমেন্টকে যে আপনারা তাদেরকে ডাকছেন না কেন, সমস্যা শুনতেছেন না কেন। এবং আমরা এটা মনে করি যে দ্রুত কমিটি গঠন করে এটার জন্য তো কিছু করা শুরু করছি, যাকে আমি ফর্মালি বলবো এটা তাহলে একটুখানি ইমপ্রুভ করছে এখন। ঠিক আছে, আপনাদের থেকে একজন দুজন কি কথা বলবেন? রবীন্দ্রদা একটু আমরা প্রোগ্রামটা একটু শর্ট করব, কিছুক্ষণ পরেই আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং আছে। কটার সময়? আমরা 4:30 গিয়ে আমাদের পৌঁছতে হবে। বেশিক্ষণ কথা বলার জি, কিন্তু আমরা মূলত যমুনা লেটেস্ট অবস্থা জানানো যমুনা থেকে। আমি একটু রিকোয়েস্ট করি, জি না ও বলো। নমস্কার। আজকে যে আমাদের বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মন্দির বাড়িঘরে যে হামলা হচ্ছে, এটা শুধু আজকে না, এটা 1947 সালের আগে থেকে, 1946 সাল থেকে বিভিন্ন সময়ে আমরা দেখছি। কলকাতা দাঙ্গা, নোয়াখালী দাঙ্গা, এরপরে 1950 সালে সারা বাংলা জুড়ে এরকম দাঙ্গা হয়েছে, 1964 সালে দাঙ্গা হয়েছে, 1971 সালে 1 কোটিরও বেশি মানুষ আমরা শরণার্থী হিসেবে দীর্ঘ 1 বছর একটা তাঁবুর মধ্যে আমরা বসবাস করেছি, যেখানে পায়খানা সেখানেই প্রস্থান, সেখানেই স্নান, যার ফলে ওখানে হাজার হাজার লোক ওই সময় মারা গেছে। অথচ দেশ স্বাধীন হওয়ার পরে আমার এই দেশের যারা রাজাকার, যারা আলবদর, যারা আলসান যারা ছিল, তাদের সম্পত্তি কিন্তু এনিমি হয়নি, এনিমি হয়ে গেছে শুধুমাত্র হিন্দুদের সম্পত্তি। রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় থেকেই পরবর্তীকালে বিএনপি আসছে, এরশাদের সময় আবার সারা বাংলাদেশের মঠ মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। এবং ঢাকেশ্বরী মন্দিরের আমাদের মাননীয় নেতারা আছেন, ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে এমন কোনো ঢাকা শহরে মন্দির ছিল না যে মন্দিরটা তারা আগুনে পুড়িয়ে দেয়নি। সমস্ত চট্টগ্রামের কৈবল্য ধাম থেকে আরম্ভ করে দাদা কক্সবাজারের লোক আছে, সারাটা বাংলাদেশ ধ্বংস হয়েছে। বিএনপির সময় 2001 সালে আপনার ভোলা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে। সেই ঘটনাগুলো এবং এই গত টার্মে যে বিএনপি আওয়ামী লীগের ক্ষমতার সময় আমরা নাসিরনগরে দেখেছি, কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুরে একেবারে সেই চৌমোহনীতে বিশাল বিশাল বড় বড় মন্দির, কোটি কোটি টাকার মন্দিরগুলো একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমরা দেখছি সেই ঠাকুরগাঁর সেই পীরগঞ্জ গ্রামকে গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে, রংপুরের 2-3টা গ্রাম জ্বালায় দিয়েছে। সেই সমস্ত ঘটনাগুলো এর আগেও আমাদের কী বলে নাসিরনগর থেকে আরম্ভ করে চট্টগ্রামে প্রচুর মন্দির এরকম ধ্বংস হয়েছে। কোনো একটা ঘটনা ঘটলেই গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটে। তো এইগুলো শুধুমাত্র আজকে ঘটতেছে তা না। এবং এর ফলে হয়ে গেল কি যে বাংলাদেশে 33% হিন্দু ছিল 1947 সালে, সেটা 2015 সালেও সরকারি সেন্সাসে বলছে 10.7%, 2023 সালে এসে বলছে 7.9%। অর্থাৎ এই গত লাস্টের 6 বছরেও হিন্দু কমছে 2.8%। তো এই অবস্থার একটা অবসান হওয়া দরকার। আজকে আপনারা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক, যে সেই উত্তরবঙ্গে একটা করতোয়া নদীতে যখন স্নান উৎসব ছিল, সেখানে প্রচুর মানুষ সেই জলে ডুবে মারা যায়। আমরা জানার আগেই দেখেছি যে আপনারা তাদের ওখানে সেই সহযোগিতা করতে গেছেন এবং প্রতিটি পরিবারকে মানে প্রতিজনকে 3 লক্ষ করে টাকা ওই সময় দিয়েছেন। আমরা এর আগেও দেখেছি সেই আমাদের টাঙ্গাইলে একটা পরিবার, আমাদের হিন্দুদের যে অর্থের অভাব আছে তা না, এরপরেও একটা ফ্যামিলি তারা না খেয়ে মারা যাচ্ছিল, একজন মহিলা, সেই মহিলাকে আপনারা মনে হয় সম্ভবত আজীবন এখনও পর্যন্ত তাদেরকে ভরণ পোষণ করেন, অথচ আমাদের হিন্দুদের মধ্যে বহুত কোটিপতি আছে, তারা দেখে না। আমরা বিভিন্ন সময় এগুলোতে আপনাদের মহানুভবতা এখনও 1992 সালে একবারে বাংলাদেশের 64 জেলায় হামলা হয়েছে। তো সেইগুলোতে আমরা দেখেছি সেই সময় আপনাদের
হওয়ার পরেও পরবর্তীকালে দীর্ঘদিন ধরে হচ্ছিল, তখন জামাত ইসলাম এবং সহ মাদ্রাসার ছাত্ররা সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছিল। এবারেও দেখলাম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখলাম মানে পাহারা দিচ্ছে, বিভিন্ন বড় বড় মন্দিরে পাহারা দিচ্ছে, যে কারণে আমি মনে করি যে মানে বড় ধরনের একটা ম্যাসাকার হওয়ার একটা ঘটনা হতে পারতো, যেটা আপনাদের সহ অন্যান্য বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করেছেন বিধায় যে বড় বড় কোনো ঘটনা ঘটে নেই। তারপরেও বিভিন্ন জেলায় মন্দির কিন্তু ভেঙেছে, একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেগুলো কিন্তু ঘটেছে। তো সেই কারণে আমার এটা হচ্ছে একটা স্পেসিফিক, যেহেতু আপনারা একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক সমাধান হওয়া দরকার। আপনাদের কাছে প্রস্তাব যে একসময় আমাদের 72টি সিট ছিল, রিজার্ভ সিট ছিল জাতীয় সংসদে, এবং পাকিস্তানের প্রতিষ্ঠার আগে আমাদের মুসলিম লীগের সঙ্গে হিন্দু নেতৃবৃন্দের একটা সমঝোতা ছিল, চুক্তি। সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10% প্রতিনিধি থাকবে হিন্দুদের, আর প্রাদেশিক পরিষদে 30% প্রতিনিধি হিন্দুদের থাকবে, এবং চাকরি ক্ষেত্রে 20% কোটা থাকবে, এবং সমস্ত হিন্দু ছাত্রদের জন্য একটা স্টাইপেন্ডের ব্যবস্থা থাকবে। এটা পাকিস্তানের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে তৎকালীন আমাদের যারা হিন্দু নেতৃবৃন্দ ছিল তাদের একটা চুক্তি ছিল, যে চুক্তির ফলে আজকে এই দক্ষিণাঞ্চল এবং সিলেট জেলা ভারত থেকে কেটে এই বাংলার মধ্যে ঢোকে। তো আমরা মনে করি সেই পৃথক নির্বাচন ব্যবস্থাটা যদি থাকে, কারণ নির্বাচন প্রত্যেকবার নির্বাচনের পরেই আমরা হলো ফুটবলের মতো ব্যবহার করি। অথচ আজকে পার্লামেন্টে দেখেন, কয়েকদিন আগেও আমাদের এখানে হরিজন পল্লীতে প্রায় 110টা পরিবারকে একেবারে ধুলায় মিশে যেতেছে। আমাদের যেসব এমপিরা পার্লামেন্টে একটা কথা বলতে পারতেছে না, আমাদের মানে জাতীয় পার্টির নেতারা গিয়ে ওখানে দেখছে, তারা পার্লামেন্টে কথা বলছে, কিন্তু আমাদের যে উজিরে খামাখা যারা এরা কিন্তু কোনো কথা বলছে না। তো কথা না বলার পিছনে তারা হচ্ছে একটা দলের প্রতিনিধি হিসেবে থাকছে, হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি আমাদের জাতীয় সংসদে নেই এবং যাওয়ার কোনো সুযোগও নেই। তো সেই সুযোগটার জন্য যদি আজকে আমাদের এই ধরনের আমাদের জাতীয় নেতৃবৃন্দরা এখানে আছে, তারা যদি পার্লামেন্টে যেতে পারতো, আমরা যদি যেতে পারতাম, আমরা কিন্তু আমার সমাজের জন্য আমরা কথা বলতে পারতাম এবং সমাজকে আমরা সাহসী করে গড়ে তুলতে পারতাম। আজকে দিন নাই রাত নাই আপনারা মন্দির পাহারা দিচ্ছেন আপনাদের কর্মীরা, অন্তত তখন আমরা কিন্তু সেই ভূমিকাটা রাখতে পারতাম। আমরা চাই একটা সংখ্যালঘু মন্ত্রণালয় হোক এবং জাতীয় সংসদের সংরক্ষিত আসন, এবং সেটা পৃথক নির্বাচনের ভিত্তিতে। তা না হলে হবে কি, বিএনপি ক্ষমতায় আসবে, তার দলের কতগুলো দালাল যারা আছে তারা ক্ষমতায় যাবে, আবার আওয়ামী লীগ আসবে, তার দলের লোকজন যাদের তারা দালালি করে সেই লোকগুলো পার্লামেন্টে যাবে, যারা সমাজের কাজ করবে না। পৃথক নির্বাচন হলে হবে, হিন্দুদের ভোটে তারা নির্বাচিত হবে, হিন্দুদের কাছে কমিটমেন্ট থাকবে, সেই দায়বদ্ধতা থাকবে। সেই দায়বদ্ধতার কারণেই আমরা পৃথক নির্বাচনটাই চাই। আগামীতে যে এটা আসবে আমরা চাইব যে আপনাদের রাজনৈতিক ইশতেহারে এই বিষয়টা আনার জন্য আমরা অনুরোধ করি। ধন্যবাদ। আমি বলতেছি, আমরা বসে বলি, আমরা মত বিনিময় করতে আসছি, এটা কোনো অনুষ্ঠান বিষয় না। আমি খুব সংক্ষেপে বলতেছি, আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের কাছে এই দুঃসময়ে আপনারা আমাদেরকে ডেকেছেন, এই জন্য ধন্যবাদ। আমাদের হৃদয়টা ভারাক্রান্ত কেন সেটা আপনারা জানেন। আমাদের বাড়িঘরে আগুন, আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট, বাধ্যতামূলক চাঁদাবাজি। আমাদের কাছে এই পর্যন্ত যা খবর আছে, এই আজকের দিন পর্যন্ত 5 জন নিহত, অসংখ্য আহত, অনেকে বাড়িঘর ছাড়া। আমাদের একটা আমরা এখানে পার্লামেন্টের মেম্বার হয়ে আসি বা কোনো কোটা জন্য আসিনি আজকের দিন, কেননা এই কোটা বিরোধী আন্দোলন করে কিন্তু আজকে এই অবস্থা, আপনারা আমরা সবাই এই অবস্থা। তো আমাদের একটা যোগ্যতা হল, বাংলাদেশে যখনই কোনো নির্বাচন হয় তখনই আমাদের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসে। যখনই কোনো রাষ্ট্রীয় ঘটনা ঘটে তখনই আমাদের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসে। আপনারা একটা রাজনৈতিক শক্তি, আমরা চাই সকল রাজনৈতিক শক্তি। আরো একটা কথা বলে রাখি, আমরা পূজা পরিষদ বাংলাদেশের কোনো রাজনৈতিক বা কোনো দলের নয়। আমরা আমাদের পূজা পরিষদ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি। আমরা কোনো বিশেষ দলের রাজনীতি করি না। আমরা কোনো আমাদের মধ্যে কেউ করতে পারে, এটা বিভিন্ন জন বিভিন্ন, আপনাদের মধ্যেও বিভিন্ন লোক বিভিন্ন পলিটিক্স করতে পারে। পূজা পরিষদ আমরা কোনো রাজনীতি করি না, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের সম্প্রদায়ের উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে, দুঃখজনক হলো সত্য, একটি ঘটনারও বিচার পাইনি।
একটি ঘটনার আমরা বিচার পাইনি। আপনারা 2001 সালের যে সরকারে আপনারাও ছিলেন অংশীদার, সেই সরকারের সময়ও যখন নির্বাচনোত্তর পরিস্থিতি হলো, দুঃখজনক হলে সত্য, আমরা মনে করেছিলাম আমরা ন্যায় বিচারটা পাবো, কিন্তু আমরা বিচারটা পাইনি। ঠিক একইভাবে যখন 2008 সালে সরকার পরিবর্তন হলো, তারা আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটার জন্য একটা বিচার বিভাগীয় কমিশন করল। সেই বিচার বিভাগীয় কমিশনের রিপোর্টও বাস্তবায়িত হয়নি। আমরা যেটা চাই, যে কোনো অপরাধী যারা অপরাধ করে, আমাদের কাছে তাদের রাজনৈতিক পরিচয় বিষয় নয়, সে যে দলেরই হোক, আমরা চাই তাদের বিচার। যে অপরাধ করে সে দুষ্কৃতকারী, সে দুর্বৃত্ত, তার বিচার করার ব্যাপারে আমি মনে করি না কারো কোনো সীমাবদ্ধতা থাকতে পারে। সমাজে যদি বিচার না হয়, অপরাধীদের যদি সাজা না হয়, তাহলে তো অপরাধ ঘটতেই থাকবে। এইটাই হয়েছে বাস্তবতা। আমরা চাই প্রত্যেকটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, বিচার হোক। আমরা যাতে এই দেশে, এই দেশ আমার, এই জন্মভূমি আমার, আমি এদেশে থেকে বড় হয়েছি, এই রক্ত মাংসে, এদেশের যুদ্ধ আমাদের অবদান। আমরা চাই যে এই মাটিতেই আমি মরতে চাই, এই মাটিতেই আমি থাকতে চাই। আমাদের শেষ রক্তবিন্দু এখানেই হবে, আমার শেষ কৃত্য এখানেই হবে। আমরা চাই যাদের উপর অত্যাচার, যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, ইমিডিয়েট বিচার হোক, অতি দ্রুত ট্রাইব্যুনাল করে বিচার করা হোক। আমাদের অন্যান্য যে দাবিগুলো আছে, দীর্ঘদিনের দাবি, আমাদের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন, আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন সহ আমাদের দুর্গাপূজার ছুটি, অন্যান্য বিষয় সহ সকল দাবি আমরা বিভিন্ন সময় করে আসছি, কিন্তু কোন সরকার আজ পর্যন্ত বাস্তবায়ন করে না। আপনাদের কাছে আমাদের, যেহেতু আপনারা রাজনৈতিক দল, আমাদের অনুরোধ, আপনারা এই যাতে ভবিষ্যতে কোনো ঘটনা না ঘটে সেটার নিরাপত্তা চাই। আমরা আমাদের সামাজিক নিরাপত্তা চাই। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বাড়ি বাড়িতে আমি মন্দিরে আগুন দিলে সেটা আপনি দেখতেছেন, বাড়িঘরে আগুন দিলে সেটা দেখতেছেন, মানুষ মেরে ফেললে সেটা দেখতেছেন, কিন্তু গোপনে যে চাঁদাবাজি চলতেছে, নীরবে চাঁদাবাজি, সেটা কিন্তু কেউ দৃশ্যমান নয়। তারপরে হিন্দু ব্যবসায়ীদের, হিন্দু চাকরিজীবীদের আমি আজকেও বলতেছি, বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এই ধরনের ঘটনা কেন? আমরা চাই সম্প্রীতির বাংলাদেশ, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। আমরা আশা করি আমাদের এই চাওয়ার ক্ষেত্রে আপনাদের উপর পাশে পাবো। অনেক ধন্যবাদ। একটু আপ দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের ওই মিটিং। একটা কথা বলি, একটা বিষয়, এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের দুইজন প্রতিনিধি বক্তব্য দিয়েছেন, এবং আমাদের একটা দাবি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে এই অন্তর্বর্তীকালীন সময়ে সংখ্যালঘু বিষয়ে একজন উপদেষ্টা নিয়োগ করা যায় কিনা, এই বিষয়টা প্রধান উপদেষ্টার কাছে আপনারা পেশ করবেন। একজন তো আছে মনে হয়, আমাদের আমরা চাচ্ছি যেটা আমাদের জন্য বিজয় কৃষ্ণদাস যেটা বলেছে যে এই মুহূর্তে মন্ত্রণালয়ের ব্যাপারটি নয়, উনি বলেছে এই মুহূর্তে ধর্ম বিষয়ক অর্থাৎ হিন্দু সম্প্রদায় ভিত্তিক একজন উপদেষ্টা বিশেষভাবে নেওয়া, যাতে এই সম্প্রদায়ের সাথে যোগাযোগ করে ভালো করে বিষয়বস্তুগুলো, কারণ সময় কম। আর একটু রিকোয়েস্ট থাকবে যে কেউ একজনের বসাই দিতে হবে, যারা অন্তত আমাকে সোশ্যাল ওয়ার্ক করে কিছু জানে, সমাজ সম্পর্কে মেলামেশা আছে, হ্যাঁ, ওই রকম লোকজন দেওয়া হয়। থ্যাংক ইউ। আই গট দ্য পয়েন্ট। আমরা ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকে ঢাকেশ্বরী মন্দিরে আপনারা গিয়েছিলেন, মত বিনিময় হয়েছে। আজকে আবার আমি গিয়েছিলেন, হ্যাঁ, জামাতে আমি গিয়েছিলেন, আমরা সেখানে কথা বলেছি।
এইখানে আমাদের গোবিন্দ যে কথাগুলো বলেছে তার এবং সন্তোষ যে কথাগুলো দুটো মিলে দেখা যায় সব কথা এসে গেছে, আমাদের যন্ত্রণার কথা এসে গেছে, আমাদের ভিতর যে রক্তক্ষরণ সেটাও আপনাদের উপলব্ধিতে আসছে। আমি একটা কথা একটু ভিন্ন কথা বলি দাদা, এইখানে একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে এই হামলা হলে বলে জামাত শিবির, এটা সবাই আপনারা এই ইয়েটা আপনারা দূর করুন। এই যে একটা সবাই আমরা চাই যে আপনারা যেভাবে আমাদের মন্দির পাহারা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি মন্দিরে আপনাদের লোক গেছে, আরও সবাই পাহারা দিচ্ছে, এই কালিমা কেন বহন করতে হবে সেটা আপনারাই প্রয়োজনীয় ইয়ে নিয়ে রাজনৈতিক ভাবমূর্তি তৈরি করে আপনারা এই ইয়েটা থেকে বেরিয়ে আসুন একটা। এবং এই দুর্বৃত্তায়ন যে হয়েছে আমাদের সমাজে, সাম্প্রদায়িক দুর্বৃত্তায়ন হয়েছে, সেটা ব্যাপারে আপনাদের একটা সুযোগ আসছে এইটা থেকে বেরিয়ে আসার। এবং এই যে সাম্প্রদায়িক হানাহানি, একটা কথা আমি বলি, যেমন উপসাগরীয় যুদ্ধ শুরু হলেও সন্তোষ বলেছে যে নির্বাচন এবং অন্যান্য ঘটনায় উপসাগরীয় যুদ্ধ শুরু হওয়ার পরে আমাদের উপর হামলা হয়েছে, মানে একটা অজুহাত, যে কোনো একটা অজুহাত, এখানে ধর্মীয় সঙ্গে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার একটা অজুহাত পেলেই বাস যার ইয়ে আপনারা দাঁড়িয়েছেন। এবার আপনাদের আমরা কৃতজ্ঞতা জানাই, আপনারা এই ইয়েটা মন থেকে যাতে মুছে যায়, আপনারা সেইভাবে আমাদের জাতীয় রাজনীতিতে যদি একটা ভূমিকা রাখেন আমরা সবচেয়ে বেশি খুশি হব। আর আগামী দিনে নিশ্চয়ই আরও সুন্দর একটা নির্বাচন দেখতে পাবো এবং গোবিন্দ এবং সন্তোষ যেভাবে বলেছে আপনারা সেই জিনিসগুলো সত্যটা এবং দুর্বৃত্তদের শাস্তি। সম্মানিত উপস্থিতি, মত বিনিময় সময়ের কারণে আমরা আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন যে তাহলে আমরা আরও কথা বলার সুযোগ পেতাম। আমরা ইনশাল্লাহ সামনে আরও সময় নিয়ে আমরা মত বিনিময় করতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার, সাবেক এমপি। জি জি সন্তোষ দা। যেটা আমাদের এলাকা, সেখানে আমি জি আচ্ছা বসেই বলি। জি জি ধন্যবাদ। আবার ঠান্ডা যাবে। ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের এই চমৎকার একটি আয়োজন, যে আয়োজনে উপস্থিত আছেন কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর পূজা উদযাপন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় স্থানীয় সংগঠনের যারা প্রতিনিধিত্ব করছেন, নেতৃত্ব দিচ্ছেন, তাদের সকলকে আমাদের ঢাকা মহানগরীর কার্যালয়ে উপস্থিত হয়ে আপনারা আমাদেরকে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, যাকে আমরা আমাদের কনস্টিটিউশনাল টার্মে আমিরে জামাত সম্বোধন করি, সম্মানীয়, আমরা আমাদের আমির জামাতকে একটি ইনস্টিটিউশন মনে করি। তিনি আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে অনেক কথা বলেছেন, আপনারাও বলেছেন, শুনেছেন। আজকে আমাদের সম্মানিত নায়েবে আমির অর্থাৎ ডেপুটি চিফ যাকে আমরা বলি, ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, তার প্রতিনিধি হিসেবে উনি আরেকটা প্রোগ্রামে থাকার কারণে প্রতিনিধিত্ব করছেন।
এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একটা কথা বলে আমি আমার কথা খুব সংক্ষেপে শেষ করছি। মূল কথা আমাদের ডক্টর তাহের ভাই বলবেন, সেটা হচ্ছে যে খুব ভালো লাগলো, এবং জামাত ইসলামী সবসময় আদর্শিক কারণেই, নৈতিক কারণেই ধীরে ধীরে আমার মনে হয় যে আপনাদের কাছে, দেশবাসীর কাছে অনেক পরিষ্কার হচ্ছে সূর্যের আলোর মতো, যে একটা প্রথাগত, একটা ব্যাড কালচার, একটা কনসেপশন যা চলছিল, আমার দাদা বক্তব্যের মধ্যে অনেকটা পরিষ্কার করেছেন। এই অসত্য অন্ধকারের বেড়াজাল ছিন্ন করে একটা নতুন আলোর দিকে কিন্তু একটা সাম্প্রদায়িক সম্প্রীতির চরম জায়গায় আমরা যাচ্ছি, একটা কমিউনাল হারমোনির দিকে আমরা যাচ্ছি। আমি মনে করি যে নতুন বাংলাদেশের যে একটা সুন্দর যাত্রা শুরু হলো, আমাদের মধ্যে কমিউনাল হারমোনির, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন বাংলাদেশের একটা শুভ সূচনা হয়তো আমরা করতে পারছি। এর জন্য জামাত ইসলামী আপনাদেরকে শুকরিয়া যেমন জানায়, ধন্যবাদ জানায়, আপনাদের কাছে আমরা সহযোগিতাও কামনা করি। এবং এটা কোনো বাড়তি কথা নয়, আমরা আমাদের সংগঠনের সাংবিধানিকভাবে, গঠনতান্ত্রিকভাবে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা যে আদর্শ শিক্ষা পেয়েছি, সকল সম্প্রদায়ের ধর্মীয় অবলম্বীদেরকে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে, যারা আপনারা জানেন বিশ্বব্যাপী সমাদৃত যে ভাষণ, যে তাদের সম্পদ, মান, সম্মান, ইজ্জত একে অপরের ভয়ের চার্টার অফ মদিনাতে যেমন আছে, বিদায় ভাষণেও আছে, বিদায় হজে সকলকে তিনি মুসলিমদের জন্য আমানত স্বরূপ বলেছেন। জান, মাল, সম্পদ, ইজ্জত হচ্ছে রক্ত, সব আমানত। আমরা জামাত ইসলামীর যারা কর্মী হয়, সমর্থক হয়, তাদেরকে এই আদর্শিক শিক্ষায়, এই ইডিওলজিক্যাল এডুকেশনে আমরা কিন্তু এডুকেটেড করি। এই কারণে নৈতিক দিক থেকে আমরা খুব দৃঢ় থাকি, সাহসী থাকি, যে রাজনৈতিক কোনো কারণে যত অপপ্রচার হোক, যত মিসপ্রোপাগান্ডা হোক, একদিন এইটা অসত্য প্রমাণিত হবে। আজকে ধীরে ধীরে সেই সত্য আজকে প্রকাশ হয়ে উঠছে। এবং আজকে আপনারা আপনাদের মনের যে বেদনা, যে ক্ষোভ, যে যন্ত্রণাটা খুব অল্প সময়ে আপনারা পরিষ্কার করেছেন। আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে এবারের এই কঠিন সময় আমরা যেমন ঢাকা সহ সারা দেশে আমাদের নেতা কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। আমি কিন্তু একটা হিন্দু প্রধান এলাকার এমপি, খুলনা ডুমুরিয়া ফুলতলা, হিন্দুরা আমাকে ভোট দিয়েছে। লোকেরা বলে তুমি জামাত ইসলামীর লোক, তুমি ওখানে এমপি হলে কী করে? অথচ বাংলাদেশে একটা মাত্র আসন যেখানে হিন্দু সম্প্রদায় দাড়িপাল্লার সমর্থনে আলাদা সমাবেশ করে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মিছিল করে মন্দিরে গিয়ে শপথ করেছে, পত্রিকায় নিউজ হয়েছে। একটা এক্সেপশন, হ্যাঁ, সব জায়গায় আমাদের হিন্দুরা ভোট দিয়েছে, কিন্তু সেপারেট মিছিল করে দাড়িপাল্লা নিয়ে মন্দিরে গিয়ে শপথ করার মতো একটা এলাকার আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম। সেই জন্য আমার একটা অভিজ্ঞতা আছে যে আপনাদের যে অন্তরটা, যারা একটু যে কোনো ধর্মের লোক, আমি আমার এলাকায় বলি, যে কোনো ধর্মের লোক যদি তার ধর্মের নীতির উপরে সিনসিয়ার থাকে, সে কখনো অসৎ হতে পারে না, সে কখনো ভুল কথা বলতে পারে না। কিন্তু মুশকিল হয়েছে যে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদেরকে সে অন্ধকার থেকে আজও বের করতে পারেনি। তাই আসুন, আমরা সত্যের দিকে যাচ্ছি, একটা নিউ ডাইমেনশনে আমরা প্রবেশ করছি। আমাদের আন্তরিক যে সম্প্রীতির বন্ধন তৈরি হলো, ইনশাআল্লাহ আমাদের ভুল বোঝাবুঝি দূর হবে। আমরা সকল ধর্মের মানুষ মিলেমিশে একটি চমৎকার সুন্দর নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত যে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমাদের সেক্রেটারির মতো ভালো বক্তব্য স্টাইল না নিলে বক্তৃতা দেব, আমরা বক্তৃতা শিখি ওনার কাছ থেকে। শব্দের জন্য সবাই বসতে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে উপস্থিত আমাদের অত্যন্ত সম্মানিত, সমাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট যে কমিউনিটি এবং হিউজ বিগ কমিউনিটি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বমূলক নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আদাব। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের এবং সুযোগ, আমরা অল্প কিছুদিনের ব্যবধানে
আপনাদের নেতৃবৃন্দের সাথে দুইবার সাক্ষাতের, মোলাকাতের এবং মত বিনিময়ের সুযোগ পেয়েছি, যেটা অতীতে এমনি করে হয়। আমি একটু এক্সট্রা ধন্যবাদ জানালে আপনারা অন্যরা হয়তো মাইন্ড করবেন না, কালো বেলার মাননীয় সম্পাদককে, সন্তোষ দা। কারণ যখন জামাত ইসলামীকে কেউ পত্রিকায় খবর দিতে চাইতো না, সংকোচ করত, তখন ওনার কালো বেলাতে আমরা কাভারেজ করতাম। তা আমি একটু বিস্মিত হইতাম যেটা কেন ঘটছে। আমার মনে হয়েছে ওনার বক্তব্যে আজকে সেটা রিফ্লেকশন হয়েছে, ওনার বিজ্ঞতা এবং উদারতা, এবং তার পাশাপাশি একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক একটি প্রতিষ্ঠানকে অ্যাভয়েড না করার যে টেন্ডেন্সিটা, এটা এক ধরনের ইনসাফের প্রতিফলন, ইকুইলিটির একটা প্রতিফলন ওনার পত্রিকার মধ্যে আমরা পেয়েছি। এই জন্য ওনাকে একটা এক্সট্রা ধন্যবাদ দিতে চাই। আপনারা অনুমতি দিতেন তো নাকি? কথা সংক্ষেপেই বলবো, কারণ আজকে একটি ব্যস্ততা বেশি, আপনাদেরও আমাদেরও। কিন্তু আমি মনে করি সংক্ষেপ কথায় সমস্যার সব দিক কাভার হবে না। আমাদের উনি যেটা দাবি করেছে সময় বেশি দিলে হতো, আমি এর সাথে একমত। সে সুযোগটা আপনারা আমাদেরকে দেবেন, কারণ আমরা সবসময় সকলের সাথে একটি ইন্টারাকশন করার জন্য আগ্রহী, এবং এটা আমাদের মূল সংগঠন এবং আদর্শের একটি কর্মসূচির অংশ। আমাদের মেসেজকে আমাদেরকে আমরা এক্সপোজ করতে চাই। অনেক সময় আমরা সুযোগ পাই না বিভিন্ন জায়গায়, নানা কারণে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আসছে, সেটা হচ্ছে মানুষ মনে করে জামাত ইসলামী একটি সাম্প্রদায়িক দল এবং হিন্দু বিরোধী দল। এটা সমাজে খুব বেশি করে একটা ডিপ রুটেড এস্টাবলিশড এক ধরনের মিসকনসেপশন, বিভ্রান্তিমূলক একটি ধারণা। আরেকটি বিভ্রান্তিমূলক ধারণা আপনাদের ব্যাপারে আছে, সেটা হচ্ছে হিন্দুরা মানেই আওয়ামী লীগের ফিক্সড ভোটার, ফিক্সড ডিপোজিট। দুটাই আমি মনে করি সঠিক নয়, বিভ্রান্তিমূলক। জামাত কমিউনাল এবং হিন্দু বিরোধী এই অপবাদটি অপনোদনের দায়িত্ব আপনাদের। আর হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেয়, এই ভুল তথ্যটি অপনোদনের দায়িত্ব আমাদের। আপনারা যখন বলবেন যে জামাত আমার বাড়িতে হামলা করে নাই, অগ্নিসংযোগ দেয় নাই, হিন্দুদেরকে হত্যা করে নাই, আপনাদের সাক্ষীটা বিশ্বাসযোগ্য হবে। আর আমি যতবারই বলি যে আমি কমিউনাল নয়, আমি হিন্দুদের বাড়ি পাহারা দিই, জ্বালানো তো দূরের কথা, এটা বিশ্বাসযোগ্য হবে না। শুধু আমি শুরুতেই আমাদের সত্য প্রতিষ্ঠার জন্য, সমাজে যখন সত্য থাকে না, ইনসাফ থাকে না, সঠিকতা থাকে না, তখন কোনো বর্ণ বা বিশ্বাসের বিষয় নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নির্যাতিত হয়, সকলেই বঞ্চিত হয়। এইটি হচ্ছে আজকের সমাজে আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস। আমরা সত্যকে সত্য হিসাবে নিচ্ছি না, আমরা মিথ্যাকে মিথ্যা হিসাবে নিচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরও এটাই হওয়া উচিত, যেটা সঠিক, যেটা কল্যাণকর, যেটা অপেক্ষাকৃত ভালো। অ্যাবসলিউট ভালো লোক তো পাওয়া কঠিন, কিন্তু যেটা অপেক্ষাকৃত ভালো, আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয়, রাজনীতির ভিত্তিতে নয়, অপেক্ষাকৃত ভালোকে গ্রহণ করবেন, অপেক্ষাকৃত মন্দকে পরিহার করবেন। ভারতে জামাত ইসলামী কাজ করে ইন্ডিপেন্ডেন্ট, আমাদের মতো নয়, অনেকটা নন পলিটিক্যাল। প্রথমে জামাত সিদ্ধান্ত নিত যে আমরা ভোট দেব না, ভোট থেকে তারা বিরত থাকতো। একটা পর্যায়ে এসে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিত, এবং কাকে ভোট দেবে, যেদের নন পলিটিক্যাল পার্টি, সেখানে তারা মূল নীতি দিয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে তাদের বিরুদ্ধে মানুষ হিসাবে যিনি অপেক্ষাকৃত ভালো, আমরা তাকে ভোট দেব। তো ক্যান্ডিডেট তো অধিকাংশই হিন্দু হবে, আমাদের দেশে অধিকাংশ মুসলমান, তাহলে হিন্দুকেই তো ভোট দিচ্ছে। কিন্তু হিন্দুদের ভিতরে যিনি অপেক্ষাকৃত ভালো, তাকে দেওয়ার সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোনো দলকে নয়, বাই পার্সন দে সিলেক্টেড। এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যদি থাকতো, যে যে ভালো ক্যান্ডিডেট আমার এলাকায়, আমি তাকে ভোট দেবো, তাহলে আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন,
এর প্রায় সকলগুলোর সাথে প্রায় বললাম একটি আমাকে আরেকটা স্টাডি করার অপেক্ষায়, আদারওয়াইজ আমরা সবগুলোর সাথেই একমত আছি। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টের প্রত্যেক দলের মিনিমাম একটা প্রতিনিধিত্ব থাকা উচিত। আমাদের দেশে অনেক ছোট দলও আছে, তাদেরও কিছু পিকুলিয়ার সিচুয়েশন হয়, তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে, তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে, সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিটা পারবে না। সেই জন্য আমি সংখ্যাগত সেটা বলছি না, কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত। আমরা নীতিগতভাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকট্রাল পার্সেন্টেজ অফ ভোটসের ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি, যেটা টার্কিতে এখন প্র্যাকটিস হচ্ছে আপনারা জানেন। এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বাড়বে। কিন্তু এটা কারা করবে না? একটা অনেক বড় দল আছে, তারা এটা সমর্থন করবে না। এবং কেন করলে তারা এটা করতে পারত? তারা অ্যাবসলিউট মেজর ছিল, 2/3 ছিল, সংবিধান পরিবর্তন তাদের সুযোগ ছিল। তারা যদি আপনাদের বন্ধু হইতো রিয়েলি, তো তারাই তো করতো। তারা করবে না এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে, আপনাদেরকে যদি ফিক্সড ডিপোজিট মনে করে। তো সুতরাং তারা যখন তাদের স্বার্থের কনসিডারেশন আসে তখন আপনাদেরকে ব্যবহার করতে চায়, কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা এখানে অধিকার দিতে চায়। এসে পলিটিক্যাল ইন্টারেস্ট। এরপরে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনারা যেগুলো বলছেন বাড়ি পড়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে, ব্যবসা শেষ করছে, তার চেয়ে অনেক বড় ক্রাইসিস হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা বোধ। আপনি শত কোটি টাকার মালিক, আপনি ঘুমাতে যাওয়ার পরে নিরাপত্তাহীনভাবে শুতে যান, আপনার ঘুম আসে না, একটু পরেই কেউ আসে ধাক্কা দেবে কিনা। এই নিরাপত্তাহীনতা বোধটা আপনাদের এক নম্বর সমস্যা আমার দৃষ্টিতে। আপনারা যদি নিরাপদ বোধ করেন তাহলে অনেক কিছুরই সমস্যার সমাধান হয়ে যাবে। জামাতে ইসলামী কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে। আমরা হিন্দুদের উপর আঘাত করলাম না, যদি মুসলমানদের উপর আঘাত করি তাহলে সেটা ঠিক হবে। আঘাতটাই বেটি, তিনি মুসলমান হন, তিনি হিন্দু হন। আমরা কেন করি না, আমরা কেন বুক ফুলে বলি, সেটা যে কিছু বলেছেন। আমরা যে আদর্শে বিশ্বাস করি ইসলাম, সেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই। উনি বেশিরভাগ হিন্দু অধ্যুষিত এলাকার এমপি, আমি মিনিমাম হিন্দু অধ্যুষিত এলাকার এমপি। আমার এখানে আছে। আমার সময়ে একটা নজির যদি আপনারা দিতে পারেন, একটা, যে এখানে হিন্দুদের উপরে ইনসাফ পারি। 14 গ্রাম প্রপারে একটা আপনাদের মন্দিরের জায়গা ছিল বড়, যারা আপনাদের অনেক বিরাট বন্ধু হিসাবে দাবি করে, তারা আপনারা করেন বলি নাই, তারাই মন্দিরের অনেক বিরাট জায়গা দখল করে গেছিল প্রত্যেক বাজারে। আমি নিজে দাঁড়িয়ে পুলিশ এনে ভেঙে সেখানে ওয়াল করে দিয়েছি। আমি অনুরোধ করব 14 গ্রামের আপনাদের পুজো যে কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে, এখন আছে কিনা জানি, আমি তো 10 বছর এলাকায় যেতে পারি না, আচ্ছা, তাদের থেকে আপনারা জানবেন। আমি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বলছি, কারণ দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি, এবং এটা আমার আদর্শিক ইসলামিক রেসপন্সিবিলিটি, এবং সেটা আমি করছি, সেটা আমার দায়িত্ব। আর পাহাড়া বাবরি মসজিদ যখন সমস্যা হলো, অ্যাকচুয়ালি এখানকার ডিফারেন্সিয়েশন হতে পারে, সব তো জ্ঞানী গুণী মুসলমান না। আমরা সাথে সাথে প্রত্যেকটি, যে আমি পার্সোনালি গেছি এবং পাহাড়ের ব্যবস্থা করছি। এটা আমাদের ভালো লেগেছে, এটা আমাদের ভালো লেগেছে। আমি প্রত্যেক দিন 14 গ্রাম ফোন করি যে হিন্দুবাদের কোনো সমস্যা আছে কিনা, কালকে রাত্রেও করেছি, তো বলো যে না। তো সুতরাং বলেছি, এটা আমাদের কোনো একটা বিশেষ সিচুয়েশনের আমাদের স্পেশাল কোনো ভূমিকা নয়। এটা আমার বিশ্বাসের দিক থেকে, আদর্শের দিক থেকে, নৈতিকতার দিক থেকে সামাজিক দায়িত্ব হিসাবে, এবং এটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আরও প্রয়োজন হলে আরও করব। শুধু পূজা মণ্ডপ পাহারা নয়, সামাজিকভাবে
আপনাদের সকলেই তো অনেক ধনী নয়, অনেক সমস্যামুক্ত। সেখানে যদি আপনারা অন্য কোনোভাবেও যদি আমাদের সহযোগিতা চান এবং আমাদের যদি অ্যাবিলিটি থাকে, আমরা ইনশাল্লাহ আমির জামাত এবং জামাতের পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি, আমরা এটা করব। সমস্যাটা ছিল আপনাদের সাথে আমাদের কমিউনিকেশন প্রপার না হলে অনেক কিছুই বুঝে যায় না। তো যেহেতু এটা শুরু হয়েছে, আপনারা যদি সুযোগ দেন, আমি বলেছি আমরা মাঝে মধ্যেই বলব, আপনারা যখন ফিল করেন বসা দরকার তখন আমি শুরু। বাংলাদেশ একটি হোমোজিনিয়াস কান্ট্রি, এখানে একই ভাষায় আমরা কথা বলি, খাওয়ার রুচি একরকম, অন্যান্য দেশের মতো এক জায়গায় এক ভাষা নয়, আমরা একই ভাষার মানুষ। সুতরাং এই দেশটি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলা কিন্তু খুব কঠিন বিষয় নয়, খুব কঠিন বিষয়। আমরা সেভাবে অগ্রসর হব এবং আরও ছোট প্রতিনিধিত্ব যে সমস্ত ধর্মের লোক আছে তাদের প্রতি আমাদের একই মেসেজ যে আমরা সকলের সাথে আছি। যেখানেই নির্যাতন সেখানেই আমরা জামাতে ইসলামী, যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জামাতে ইসলামী, যেখানে অভাব অনটন সেখানেই ইনশাল্লাহ জামাত পৌঁছবে। আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা তো গভর্নমেন্ট না, ঠিক আছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব। আমাদের একটা সুবিধা হয়, আমাদের দল আমাদের টাকায় চলে। আমি যেটা বলি যে জামাত ইসলামীর টাকা মেরাজ হয়, মেরাজ মানে উঠতে যায়, আর অন্যদের টাকা নাজিল হয়, উপর থেকে নিচে আসে। আমাদের প্রত্যেকটি কর্মী জামাতকে টাকা দেয়, এটা কর্মী হওয়ার শর্ত। এই জন্য জামাত হচ্ছে গরিব মানুষের ধনী দল। আমরা সকলেই গরিব, কিন্তু সকলেই যখন আমরা দেই দলটা ধনী হয়ে যায়। তো সেজন্য আমাদের স্ট্রেংথটা আমাদের আছে। আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আরও মত বিনিময় করবো। একটা ছোট্ট কথা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন তো ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট অথরিটি আসছে। আমরা আজকে দাবি করব দুটা জিনিস। এক হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারে যেন সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ করে। কোনো একটা লোক কোনো একটা দল গিয়ে লাঠি সোলায় দাঁড়িয়ে থাকবে, এটা একটু বেমানান টাইপের, আমরা বাধ্য হয়ে গিয়েছি। কিন্তু আমরা মনে করি এখন সরকারি ফোর্স করবে। 2 নম্বর বলবো ইনশাআল্লাহ যদি করে যে অবিলম্বে কমিশন করে দোষীদের শাস্তি প্রদান করার জন্য, এটা খুব প্রাসঙ্গিক দাবি। 2 নম্বর আমি আপনারা যেটা বলেছেন যে বিচারহীনতাটাই বিরাট সমস্যা। এই বিচারহীনতা আপনাদের জন্য 50 বছর, আমাদের জন্য কমপক্ষে 25 বছর। আমাদের কত লোককে হত্যা করেছে, কত ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি 10 বছর বাড়িতে চাইনি, আমি অবশ্য ইলেক্টেড এমপি লাস্টলি। তো বিষয়টা হচ্ছে শুধু কোনো সম্প্রদায়ের প্রতি না, এটা হচ্ছে মানুষগুলোর রিফ্লেকশন। এই মানসিকতা চেঞ্জ করতে হবে, সঠিক লোককে সিলেক্ট করতে। আমি শেষ করে দিচ্ছি, 91 নির্বাচনের পরে আমি ওমরা করতে গেলাম, তো লোকেরা বললো যে আপনারা নারীকে সমর্থন করলেন কেন? আমরা বেগম জিয়াকে সমর্থন করছিলাম। তা বললাম যে দেখেন, এই জাতি আমাদেরকে 20 আসন দিয়া আত্মাইয়ত তো পারছে, যাতে মানে নামাজ শেষ আগে যে আমরা বসে থাকি, তারপরে সালাম ফিরতে হয়, এটার আত্মাইয়ত বলি আমরা। আত্মাইয়ত 20 আসন দিয়ে বসে দিচ্ছে, ডানে এক মহিলাকে দিছে, বামে আরেক মহিলাকে দিছে, শেখ হাসিনার খালেদা জিয়া। তা এখন আমরা যদি সালাম ফিরাইয়া স্বাভাবিক হইতে হয়, তাহলে তো এদিক ওদিক তাকাইতে। তো যদি ডানে তাকাই খালেদা জিয়া আর বাঁয়ে তাকাইলে শেখ হাসিনা, তাহলে আমি যদি মহিলার দিকে না তাকানোর সিদ্ধান্ত নেই, তাহলে আজীবন আত্মাই তো বই থাকতে ধরতে পারি। আমরা কোনো রকমে ডান দিকে সালাম ফিরাইয়া নামাজ শেষ করছি। কিন্তু এই জাতি তো আমাদেরকে ভোট যদি মেজরিটি ইলেক্টেড করতো, তো আমরা তো আর নারী সমর্থনের ভেজাল করতাম না। এখানে জাতিরও দায়িত্ব আছে। আমি শেষ করতে চাই এভাবে যে আমি মনে করি যে এখন যেহেতু ল এনফোর্সিং অথরিটি আছে, আর আপনারাও আল্লাহর মেহরবানিতে কিছুটা এখন সোজা হয়ে দাঁড়াচ্ছেন, প্রোগ্রাম করেন। আমাদের যেখানে যেখানে পাহারা আর খুব জরুরি নয়, সেগুলো আমরা আশা করি আমরা করব। তবে একটা উইথ ওয়ান কমিটমেন্ট আপনাদের, স্ট্রেইট রাত 3টা বাজুক 4টা বাজুক, এটা কোনো প্রশ্ন হবে না। যখনই আপনারা ফিল করবেন, আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গাতে আমাদের কিছু কিছু সমর্থক আছে। জি, তো আমি শেষ করতে কথাটা বলবো,
তো আমরা মনে করি গ্র্যাজুয়ালি আমরা করব, কিন্তু আপনারা যখনই চাইবেন তখন আমরা করব। এটা ঠিক আছে কিনা আমরা বাড়াটা আপাতত জেনারেলি যেটা এটা উড্র করি, কারণ আমার কাছে এটা মনে হয় না যে লাঠি লইয়া আপনাদের বাইরে একজন মুসলমান দাঁড়িয়ে থাকবে। এটা একটা সাংঘাতিক ধরনের যে তাহলে কি হচ্ছে সাইকোলজিক্যালি এই জন্য করছি। তবে উইথ দিস কমিটমেন্ট যে ইনশাল্লাহ যখনই দরকার, যত দরকার তখন আমরা হ্রাস করব, যে দ্রুত যান আমরা পাই সেটা দিয়ে। আমরা শুধু এই বিষয়ের উপরে কথা নাই, সব সময়ের সব জন্য একটা কন্ট্যাক্ট আমরা আপনাদেরকে একটা কন্ট্যাক্ট পয়েন্ট বাই টুমোরো পরামর্শ করে আমরা দিয়ে দেবো। আজকে উপস্থিত আমরা না, যেটা আমার ভালো হবে ইনশাল্লাহ। সাংবাদিক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ। শুধু এটা বলবেন, আমি আপনাদের ন্যাশনালের প্রতি আমার একটা আহ্বান হচ্ছে যে দেশের যে একটি পজিটিভ পরিবর্তন হয়েছে সেটাকে যেন আমরা সম্মান করি এবং আমরা সকলেই যেন পজিটিভ কাজ করি, কারণ এটা একা কয়েকজন মন্ত্রী বা সরকারের পক্ষে সম্ভব না যদি 18 কোটি মানুষ নিজেরা পজিটিভলি কাজ না করে। পুরো জাতিকে পজিটিভ কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস, হতে হামলা, লুটপাট এগুলা একেবারেই অগ্রহণযোগ্য গৃহীত কাজ, বা আপনারা কেউ এই কাজের সাথে জড়িত হবেন না। আর জড়িত থাকলে বাকিরা এদেরকে প্রতিহত করবেন। আমি সরকারের কাছে আবেদন জানিয়ে শেষ করতে চাই, এই সরকার একটি নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার। সকল মানুষই আপনাদের কাছে যেন একই মর্যাদা পায় এবং একই রকম নিরাপত্তা এবং অন্যান্য জায়গায় যেন একই রকম স্বাধীনতা ভোগ করতে পারে, আপনারা সেই ভূমিকা পালন করবেন। সবাইকে ধন্যবাদ।